প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে মনোজ দাস বলছি। শেখ হাসিনার মোক্ষম প্যাচে ইউনূস অ্যান্ড কোম্পানি চিত। কুস্তিতে চিত হয়ে গেলে সে হেরে গেছে বলে ধরে নেওয়া হয়। ইউনূসের অবস্থা সেই চিত হওয়া কুস্তিগিরের মতো। গত ১.৫ বছর ধরে, বিশেষ করে ১৭ই নভেম্বর তারিখে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে ইউনূস অ্যান্ড কোম্পানি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্যে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে, ভারত তার জবাব পর্যন্ত দেয়নি। একটু ভুল হলো, শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি। খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই, যেমন কোন আইনে বিচার হলো, এই বিচার আইন মাফিক হলো কিনা, বিচারকদের যোগ্যতা আছে কিনা, বিচারের সমস্ত শুনানির কপি, বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত। উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা। এর বাইরেও ভারতের আরও কিছু শক্ত প্রশ্ন আছে। সেগুলো হলো, বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে। এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি, এই প্রশ্ন ভারত করতে পারে। আরও আছে, ভারত বলতেই পারে শেখ হাসিনা বন্দি নন, সুতরাং বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না। আরও আছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক, তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি। এই কথা তো বাংলাদেশের এই সরকার গত ১.৫ বছর ধরে এবং তার আগের থেকে বলছিল যে আমরা ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সব চুক্তি খতিয়ে দেখব, তারপর সেই চুক্তি সব বাতিল করব। এখনো অবধি একটাও করেনি। তো ভারত বলে দিতে পারে সেই কাজটা তোমাদের সাথে চুক্তি আমরা মানি না, যাও, তখন কিছুই করার নেই। এই যখন অবস্থা, যখন ইউনূস অ্যান্ড কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে, তখন শেখ হাসিনা দিলেন মোক্ষম প্যাচ। এক প্যাচেই ইউনূস গং, পুরো টিম সমেত চিত। তিনি একেবারে এক অডিও বার্তা জারি করে চ্যালেঞ্জ ছুড়েছেন, যদি সাহস থাকে প্লেন পাঠান। তার সকণ্ঠেই শুনুন সেই চ্যালেঞ্জ। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থাকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার কার কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যার যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে। আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দুদিন হয়ে গেছে শেখ হাসিনা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইউনূসের চেলা চামুন্ডারা, বিশেষ করে তাদের মধ্যে আবার সব থেকে এগিয়ে থাকা যে ডাস্টবিন শফিক পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাবে কোনো পাল্টা জবাব ছুড়তে পারেননি। পারবেন কি করে? শেখ হাসিনার শেষের কথাগুলো শুনেছেন?
এতদিন ধরে যে পাপ করেছে এই সরকার, তার সব হিসাব বুঝে নেবেন সে কথা বলেছেন। তার আগে প্লেন পাঠাবার কথা তো বলেছেন, এর বাইরে আবার বলেছেন কাদের কত গুলি আছে, কাদের কত জোর আছে, কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা দেখব। এই কথাটাই কয়েকদিন আগেই যখন এই রায় বেরিয়েছিল তখন আমি বলেছিলাম এতে শেখ হাসিনা কোনো রকমভাবে ভাবিত নন, বরং তিনি বলছেন যে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা আমি দেখব। এবং তাতেই তিনি শুধু তার এটা শেষেও বলেছেন যে সব হিসাব তিনি বুঝে নেবেন। তাতেই সবাই মানে ইউনূসগণ দেশ থেকে কোথায় পালাবে, কবে পালাবে তাই ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ এটা প্রশ্ন করতে পারেন প্লেন পাঠাবার কথা কেন বললেন শেখ হাসিনা? তার যদি এত ক্ষমতা থাকে তাহলে তো তিনি একটা প্লেনে করে চলে আসতে পারেন, ভারত সরকারের সঙ্গে কথা বলে বিশেষ বিমান তো তিনি পেতেই পারেন এবং সেই বিমানে ফিরবেন, সেটা কেন করছেন না? তাদেরকে পাল্টা প্রশ্ন করি, পাল্টা বলি যে শেখ হাসিনা রাজনীতিবিদ, তিনি ওই এনজিও করেননি কিংবা তিনি ওই করতে আসেন জোর করে বা ক্ষমতা দখল করতে ডাকাতি করেননি, তিনি রাজনীতিবিদ। কেন অন্য কোনো বিমানে তিনি আসবেন সে প্রশ্নটা করাই যায়। তাকে গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় গত বছর 5 আগস্ট। সেখান থেকে ওই সেনাবাহিনীরই এক বাহিনী প্রধানের নেতৃত্বে, হ্যাঁ বাহিনী প্রধানের নেতৃত্বে, 3 বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন, সেই বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনার উচ্চপদস্থ কর্মীরা তাকে সঙ্গে করে দিল্লির পাশে নয়ডার হিন্দন সেনা ঘাঁটিতে নিয়ে এসে ভারতের হাতে তুলে দেয়। সুতরাং তিনি বলতেই পারেন যেমন নিয়ে গিয়েছিল সেনা তেমনি তাকে ফিরিয়েও আনবে সেনা। যুক্তিযুক্ত দাবি, ছোট্ট দাবি, তিনি তো আর পালাননি, সেনা তাকে নিয়ে গিয়ে রেখে এসেছে, মানে ভালোভাবে গুছিয়ে যাতে তার কোনো অসুবিধে না হয়, তাহলে তাকে ফিরিয়েও আনুক সেনা। ছোট্ট দাবি কিন্তু এর গুরুত্ব বিশাল। সেনা এই দায়িত্ব বর্তমান পরিস্থিতিতে নেবে না, নিলে নেত্রীর জীবন রক্ষার দায় পড়বে সেনার উপর। সেই জন্যই দেখুন সেনা কিন্তু এই কথা শোনার পরেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আর ইউনূস সরকার, আগেই বলেছি তারা চুপ, বলার কিছু নেই। এরপর ভারতও বলতেই পারে বাংলাদেশ সেনা নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীকে ভারতের জিম্মায় দিয়ে গিয়েছিল তাকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্যে। এখন তারা তাদের প্রধানমন্ত্রীকে যদি ফেরত চায় তাহলে যেভাবে দিয়ে গিয়েছিল সেভাবেই তারাই দেশে নিয়ে যাক। কুস্তিতে একটা বিখ্যাত প্যাঁচ আছে, প্যাঁচটার নাম হচ্ছে এরোপ্লেন প্যাঁচ। ধোনি যেমন ব্যাটিংয়ে একটা এরোপ্লেন ব্যাটিং করতেন, একটা মার ছিল তার বিখ্যাত, তেমনি কুস্তিতেও একটা প্যাঁচ আছে, তার নাম এরোপ্লেন প্যাঁচ। ভারতের নামকরা কুস্তিগির তথা এক সময়ের নামকরা অভিনেতা দারা সিং খুব ভালো দিতে পারতেন এই প্যাঁচটি। প্রতিপক্ষ এই প্যাঁচ খেয়ে চিত হয়ে পড়তেন, আর চিত হলেই খেলা শেষ। শেখ হাসিনার এই প্যাঁচে ইউনূস চিত হয়ে পড়েছেন, ওঠার ক্ষমতা নেই। এবং দেখবেন এখন হাসিনাকে ফেরত চাইতেও আর তারা কথা বলবে না বেশ কিছুদিন। তাই বলে শেখ হাসিনা চিরকাল ভারতে থাকবেন তা তো নয়। যেসব খবর পাচ্ছি বাংলাদেশের মানুষের পাশে এই ডিসেম্বরে, আজকে 2 তারিখ, এই 2 তারিখেই সশরীর 2 তারিখের মানে ডিসেম্বরে এখনো 29 দিন বাকি, এই ডিসেম্বরেই সশরীরে বাংলাদেশের মানুষের পাশে পৌঁছে যাবেন তাদের প্রিয় নেত্রী। ভারত আমেরিকা যৌথভাবে চূড়ান্ত করছে তার ফিরে যাওয়ার প্ল্যান। প্রথমে দিল্লির বৈঠকে ঠিক হয়েছিল বেশ কিছু কথা, তারপরে দোহার বৈঠকে ঠিক হয়েছে, দোহাতে খুব শিগগিরই আবার বৈঠক হবে ভারত আমেরিকা বাংলাদেশ, এবং সেখানে থাকবে কাতারের আমির থাকবেন তিনি। কত মানুষ ঢাকার শাহজালাল এয়ারপোর্টে
তাকে স্বাগত জানাতে উপস্থিত হবেন সেই দিন, যেদিন তিনি ফিরবেন এই মাসেই, সেই কথাটা ভাবুন এবার তার গুণগ্রাহীরা। তারা তৈরি হন বীরের সম্বর্ধনা দিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেশে স্বাগত জানাতে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজের মধ্যে একটা কাজ হচ্ছে মনে হয় ক্ষমতার বাইরে থেকে সমালোচনা করা। আপনি ক্ষমতার বাইরে থেকে যখন সমালোচনা করবেন তখন মনে হয় ক্ষমতায় গেলে সকল কিছুই আপনি করে উল্টিয়ে পাল্টিয়ে ফেলবেন, এটাই মনে হয়। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন অনেকেই দাদার্সে সমালোচনা করেছে যে শেখ হাসিনা এটা ভুল করছে, ওইটা ভুল করছে। শেখ হাসিনার জায়গায় যদি ডক্টর ইউনূসের মতো নোবেল লরিয়েট থাকতো তাহলে বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলতো, এই পরিবর্তন করে ফেলতো, সেই পরিবর্তন করে ফেলতো, বাংলাদেশের আরো উন্নয়ন সাধিত হতো। এইরকম অনেক কথা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এটাই সত্য, 1971 সালের পরে শেখ হাসিনার মতো বাংলাদেশে কোনো রাষ্ট্রশাসক আসেনি যে এমন উন্নয়ন করেছে বাংলাদেশে। 5 আগস্টের পরবর্তী সময় যখন ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয় তখন অনেকেই আবার বলেছিলেন যে ডক্টর ইউনূস এখন বাংলাদেশের রাষ্ট্রশাসক, বাংলাদেশ পরিবর্তন করে দিবে, যেটা আগের কোনো রাষ্ট্রশাসক করতে পারেনি। কিন্তু আগের যে রাষ্ট্রশাসক করতে যেটা পারেনি সেটা ডক্টর ইউনূস করে দেখিয়েছে। কি করে দেখিয়েছে? বাংলাদেশে দুর্নীতিতে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে। বাংলাদেশে গুম খুন হত্যার উল্লাস তৈরি হয়েছে। বাংলাদেশে এমন কোনো সেক্টর নাই যে ধ্বংস করা হয়নি। বাংলাদেশের ইতিহাসে ডক্টর ইউনূসের মতো এরকম খারাপ রাষ্ট্রশাসকও আর আসেনি। কেন এমন অবস্থা হলো? শেখ হাসিনার শাসন আমলে তো ডক্টর ইউনূসের এত খ্যাতি ছিল, ডক্টর ইউনূস রাষ্ট্রশাসক হলে এই করে ফেলতো, সেই করে ফেলতো। 5 আগস্ট পরবর্তী সময় তিনি রাষ্ট্রশাসক হয়েছে, কই তিনি সিঙ্গাপুর কেন করতে পারলেন না বাংলাদেশকে? তার মেইন কারণ হচ্ছে ক্ষমতায় বসলে একটা মানুষ বিভিন্ন বিষয় চিন্তা করতে হয় এবং একটা সিদ্ধান্ত নিতে গেলে হাজার রকমের বিষয় চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। আর বাংলাদেশের মতো রাষ্ট্রে রাষ্ট্র শাসন করা এত সোজা বিষয় না। ছোট্ট একটা দেশ, 18 থেকে 20 কোটি মানুষ, মতাদর্শের অভাব নেই এবং দেশ ছোট হওয়ার কারণে অনেক বেশি মতাদর্শ, অনেক বেশি জনসংখ্যা, একটা রাষ্ট্রশাসক সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সে কারণে যতই ম্যাজিশিয়ান, যতই নোবেল লরিয়েট হোক, সিদ্ধান্তহীনতায় ভোগে। আর সেটার কারণেই সঠিকভাবে রাষ্ট্র শাসন করতে পারে না, যেটা একমাত্র শেখ হাসিনা করতে পেরেছিল। যারা উগ্রবাদী তাদেরকে দমন করে রেখেছিল এবং আরো অন্যান্য যে সকল সেক্টর আছে ওই সকল বিষয়ে খুব একক নিয়ন্ত্রণে শাসন করেছিল এবং দেশের প্রশাসনও একক নিয়ন্ত্রণে শাসন করেছিল। হয়তোবা ওইটা দেখতে মনে হয়েছিল স্বৈর শাসনের মতো, কিন্তু বাংলাদেশের জন্য ওই শাসনই পারফেক্ট। আপনি শেখ হাসিনা শাসন আমল ছাড়া বাংলাদেশে অন্যান্য যে সকল রাষ্ট্রশাসক ছিল ওদের শাসন আমল দেখেন, কম্পেয়ার করে বাংলাদেশের জন্য ওই শাসনগুলা প্রযোজ্য ছিল না। সে কারণে সঠিকভাবে বাংলাদেশ পরিচালনা ওই সকল রাষ্ট্রশাসকরা করতে পারেনি এবং বাংলাদেশের উন্নয়নও সাধিত করতে পারেনি। হালকা পাতলা এরশাদ করেছিল, আর তাছাড়া কোনো শাসকই পারেনি। আর ডক্টর ইউনূস তো একেবারে ম্যাসাকার করে দিয়েছে। তার মানে বোঝা যায় যে নোবেল লরিয়েট হলে, অনেক বড় মাপের লোক হলে যে দেশ ভালো চালাবে সেটা ভুল কথা। দেশ ভালো চালানোর জন্য মাথার প্রয়োজন আছে, দক্ষতারও প্রয়োজন আছে, আর এটা ন্যাচারালি থাকতে হবে নিজের মধ্যে, তারপরে একটা দেশকে ভালো চালাতে পারবে। সে কারণেই ডক্টর ইউনূস যখন বাংলাদেশ শাসনের জন্য চেয়ারে বসে তখনই তিনি হারে হারে টের পেয়েছেন যে দেশ চালানো এত সোজা বিষয় না। এটাই হচ্ছে বাস্তবতা, যেটা শেখ হাসিনা করে দেখিয়েছেন। আর এখন শেখ হাসিনাকে তিনি স্বৈরা শাসক বানাচ্ছেন, ফেসিস্ট বানাচ্ছেন, তিনি নায়ক সাজতে চাচ্ছেন। আর ভাই, বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনূস কখনো নায়ক হতে পারবে না, ভিলেন ভিলেনই থাকবে। যে সুদের ব্যবসা করে সে কিভাবে বাংলাদেশে নায়ক হয়? একটা ইসলামিক দেশের মধ্যে কেউ মেনে নিবে, কেউ মেনে নিবে না। হয়তোবা অনেকে শেখ হাসিনাকে পছন্দ করে না বিদায় তার বিপরীতে ডক্টর ইউনূস অপছন্দ করে শেখ হাসিনাকে, সেই কারণে ডক্টর ইউনূসকে এখন নায়ক বানানোর চেষ্টা করছে। বরং ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের মেইন ভিলেন, বাংলাদেশ ধ্বংসের মেইন কারিগর। এটাই হচ্ছে রিয়েলিটি। আর শেখ হাসিনা বাংলাদেশের কারিগর। কেন বলছি? কারণ শেখ হাসিনার এই 16 বছর শাসন আমলে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সকল কিছু দৃশ্যমান, সেগুলো আমরা এখনো বলে শেষ করতে পারবো না।
সারাদিন লেগে যাবে ওনার উন্নয়নের কথা বলতে। বড় বড় গুলো তো আপনারা দেখেনি, দৃশ্যমান মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, এগুলো তো জাস্ট বড় বড় গুলা, ছোটখাটো এরকম হাজার হাজার আছে, অসংখ্য আছে। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাস্তবতা। অনেকেই দেখেও বুঝেও শুনেও মানতে চায় না, কারণ আমি ওনাকে পছন্দ করি না। উনি সুন্দর করে হাঁটলো, ওনার একটা হাঁটার চলনে ভুল ধরতেই হবে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের খাসলো। বুঝতে পেরেছেন? আর ডক্টর ইউনূস শেখ হাসিনাকে এখনো চিনতেই পারে নাই। ডক্টর ইউনূস মনে করেছে শেখ হাসিনা ভারত চলে গিয়েছে, ওনাকে ফেসিস্ট ফেসিস্ট বললে জনগণ একেবারে প্রত্যাখ্যান করে দিবে, ওনার উন্নয়নের কথা ভুলে যাবে। জনগণ এত বেইমান না। শেখ হাসিনা 16 বছর শাসন আমলে এমন কিছু করে দিয়েছে যে শেখ হাসিনা না থাকলেও মরে গেল, জনগণ ওগুলা দেখে হলো শেখ হাসিনার জন্য আফসোস করবে এবং বলবে আমরা আগেই ভালো ছিলাম। এই সকল বিষয়ের কারণে ডক্টর ইউনূস এখন হারারেটার পাচ্ছে। আসলেই তো শেখ হাসিনা ভারত চলে গিয়েও এখনো বাংলাদেশের মধ্যে বিরাজমান, এখনো বাংলাদেশের রাজনীতিতে বিরাজমান, এবং বাংলাদেশের মানুষ এখনো শেখ হাসিনাকে ভালোবাসে। এখনো বাংলাদেশের মানুষ বলছে আমরা আগেই ভালো ছিলাম। কেন বলছে? এত উন্নয়ন দেখে এবং শেখ হাসিনার রাষ্ট্র শাসনের অবস্থা দেখে এবং আপনার রাষ্ট্র শাসন দেখে কম্পেয়ার করে জনগণ বুঝতে পেরেছে শেখ হাসিনাই রাইট, শেখ হাসিনাই ঠিক ছিল। আমাদেরকে 5 আগস্টের আগে এবং 5 আগস্ট ভেনুয়াস করে রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে একমাত্র এই সকল টোকাই সমন্বয়ক এবং উগ্রবাদীরা এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসার জন্য, তাছাড়া আর কিছুই না। দৃশ্যমান কোনো যদি উন্নয়ন করে দেখাতে পারতেন, বা আওয়ামী লীগ সরকারের আমলে যা হয়নি তা আপনারা করে দেখিয়েছেন, এমন কিছু যদি 15-16 মাসে করে দেখাতে পারতেন, তাহলে জনগণ মনে করতো ডক্টর ইউনূস ইজ রাইট, এই টোকাই সমন্বয়করা রাইট, উগ্রবাদীরা রাইট ছিল, যে শেখ হাসিনা 16 বছর শাসন আমলে কিছুই করে নাই, দেশ ধ্বংস করে দিয়েছে। এই 15-16 মাসে ডক্টর ইউনূস আসার পরে, এই উগ্রবাদীদের আস্ফালন হওয়ার পরে ওরা দেশকে উন্নয়নের জোয়ারা ভাসিয়ে দিয়েছে। দেশে দুর্নীতি হয় না, দেশে গুম হয় না, নারীরা সেফটিতে থাকে, ছেলেরা সেফটিতে থাকে, সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে হওয়া যায়, চুরি ডাকাতি কমে গিয়েছে, এবং বিশ্বের সকল দেশ বাংলাদেশের নামে সুনাম করে জয় জয়কার করছে, মুখে ফেনা তুলে ফেলছে যে বাংলাদেশের বিস্ময়কর এত পরিবর্তন হলো কি করে। কিন্তু সেগুলো তো হয়নি, বরং উল্টো হয়েছে। শেখ হাসিনার শাসন আমলে যা হয়েছে তার 10 গুণ আরো পিছিয়ে গিয়েছে এই ডক্টর ইউনূসের শাসন আমলে। আর এই উগ্রবাদীরা দেশটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। সে কারণে শেখ হাসিনা কি জিনিস বাংলার জনগণও হারে টের পাচ্ছে, ডক্টর ইউনূসও হারে টের পাচ্ছে, এবং বিশ্বের সকল বড় বড় দেশও হারে টের পাচ্ছে যে বাংলাদেশের মতো এই জনবহুল রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা কিভাবে এত উন্নয়ন করেছে, কিভাবে 16 বছর ক্ষমতায় থেকেছে। কারণ বাংলাদেশের মতো দেশে 16 বছর ক্ষমতায় থাকা, স্বৈরশাসক বলেন আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে বলেন, ক্ষমতায় থাকা এত সোজা বিষয় না, এত জনগণের ভিতরে, আর এত উন্নয়নও এত সোজা বিষয় না। সেগুলা ডক্টর ইউনূস প্রতিনিয়তই বুঝতে পারছে, কিন্তু বলতে পারছে না প্রতিহিংসার কারণে। আসলে শেখ হাসিনাকে ডক্টর সেলুট দিতে গিয়েও সেলুট দিতে পারছে না, কিন্তু বাংলাদেশের জনগণের উচিত শেখ হাসিনাকে বারবার সেলুট দেওয়া। কারণ একটা সরকার বা একটা প্রধানমন্ত্রী একটা দেশে 16 বছর থাকলে সেখানে যেমন উন্নয়ন হবে অনেক, সেই রকম দুর্নীতি হবে। সেই কারণে শেখ হাসিনা যেরকম উন্নয়ন করেছে, ভালো কাজ করেছে, জনগণের উপকার হবে এমন কাজ করেছে, তার পাশাপাশি তার অনেক নেতারা কর্মীরা অপকর্ম করেছে, দুর্নীতিও করেছে। কিন্তু সকল কিছু কম্পেয়ার করে আপনি ওভারঅল চিন্তা করতে হবে যে ভালো কাজের পরিমাণ বেশি ছিল কিনা। অফকোর্স শেখ হাসিনা 16 বছর শাসন আমলে ভালো কাজের পরিমাণ বেশি ছিল, সে কারণে জনগণ এখন তার অভাব অনুভব করছে, এবং সে কারণেই বলছে আগে ভালো ছিলাম, এবং ডক্টর ইউনূসকে ধিক্কার জানাচ্ছে এবং গালি দিচ্ছে এবং শুধু ইউনূস বলছে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই বাকিটা আপনাদের উপর, আপনারা এখন কি ভালো মনে করেন নাকি খারাপ মনে করেন শেখ হাসিনা চলে যাওয়াতে। আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে